পৃথিবীর সবথেকে বড় জাহাজের নাম বলতেই আমাদের মাথায় আসে টাইটানিকের নাম। যারা এই জাহাজ তৈরি করেছিল তাদের দাবি ছিল যে এই জাহাজ কখনোই জলে ডুববে না, কিন্তু তবুও অনেক যাত্রী সহ শেষমেশ ডুবেছিল এই জাহাজ। এমনকি বিখ্যাত লেখক মর্গান রবার্টসনের টাইটানিক ডোবার 14 বছর আগে লেখা উপন্যাসের সাথে টাইটানিকের ঘটনার এত মিল কিভাবে আছে? তো বন্ধুরা, টাইটানিক জাহাজের নাম আমরা সকলেই শুনেছি। ইতিহাসের পাতায় সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। 1912 সালে তার প্রথম যাত্রাতেই এক ভয়াবহ দুর্ঘটনায় ডুবে যায় সম্পূর্ণ জাহাজটি, যা একবিংশ শতাব্দীর অন্যতম বড় নৌ দুর্ঘটনা হিসাবে পরিচিত। কিন্তু কখনো ডুববে না বলে দাবি করা জাহাজ কিভাবে ডুবলো, আর এর পেছনে দায়ী কে বা কারা? বন্ধুরা, সবাইকে স্বাগত রোমাঞ্চের ঝুলি চ্যানেলে। আর আজকে জানবো টাইটানিক জাহাজের অজানা রহস্যময় ইতিহাস। সালটা 1898। বিখ্যাত লেখক মর্গান রবার্টসন ফিউটালিটি বা রেক অব দ্য টাইটান নামের একটি উপন্যাস লেখেন, যেখানে এমন একটা জাহাজের কথা বলা হয় যেটা কখনোই ডুববে না, কিন্তু যাত্রাকালে একটি বরফের টুকরোর সাথে ধাক্কা লেগে এই জাহাজটি অনেক যাত্রী সহ ডুবে যায়। আর তার ঠিক 14 বছর পরেই হোয়াইট স্টার লাইন নামের একটি জাহাজ বানানোর কোম্পানি একটা বিশালাকার বিলাসবহুল জাহাজ নির্মাণের প্রকল্প শুরু করে, যার নাম দেওয়া হয় RMS টাইটানিক। এবং জাহাজটি নির্মাণ করতে প্রায় 3000 কর্মচারী লেগেছিল। আর অবশেষে 1912 সালে এই জাহাজের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল $75 লাখ। 269 মিটার লম্বা, 53 মিটার উচ্চতা এবং 46,000 টন ওজন বিশিষ্ট এই জাহাজ প্রায় 44 কিলোমিটার প্রতি ঘন্টায় যাবার ক্ষমতা রাখে এবং এতে মালপত্র সহ প্রায় 2500 যাত্রী ধারণ ক্ষমতা ছিল। জাহাজটিতে 16টি চেম্বার ছিল, আর সেগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যে জাহাজে কোনো ছিদ্র যদি হয়ে যায়, এক চেম্বারের জল অন্য চেম্বারে ঢুকবে না। এমনকি যদি কোনো রকম ভাবে জাহাজে ছিদ্র হয়ে যায় আর তার ফলে যদি নিচের 4টি চেম্বার ডুবে যায়, তবুও জাহাজের বাকি অংশ ভালোভাবেই জলের উপর ভেসে থাকতে পারবে। টাইটানিক জাহাজ ছিল সেই সময়ের বিজ্ঞানের একটা বিশাল বড় নিদর্শন। এই বিশাল জাহাজে শুধু যাত্রী বা পণ্য বয়ে নিয়ে যাওয়ার জন্যই নয়, পাশাপাশি জাহাজটি বিলাসবহুলও ছিল। জাহাজের ভেতর সুইমিং পুল, জিম, উচ্চমানের খাবারের ব্যবস্থা এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কেবিন ছাড়াও আরও অনেক রকম ব্যবস্থা ছিল। তখনকার দিনে টাইটানিকের প্রথম শ্রেণীর যাত্রীদের টিকিটের মূল্য ছিল $3100 এবং তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল $32। টাইটানিক জাহাজের ক্যাপ্টেন ছিল এডওয়ার্ড জন স্মিথ। এরপর প্রায় 2435 জন যাত্রী নিয়ে 10 এপ্রিল 1912 সালে টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রা শুরু করেছিল নিউ ইয়র্কের উদ্দেশ্যে, যেটা দেখতে সেই বন্দরে প্রায় লাখ লাখ মানুষ হাজির হয়েছিল। যদিও দুর্ভাগ্যবশত এটা টাইটানিকের শেষ যাত্রাও ছিল। আসলে দুর্ঘটনার দিন টাইটানিকের গতি অনেক বেশি ছিল, কারণ জাহাজটি নির্ধারিত সময়ের চেয়ে অনেকটাই পিছিয়ে ছিল। এরপর যাত্রার চতুর্থ দিনে মানে 14 এপ্রিল দুপুর 2টোর দিকে আমেরিকা নামক একটি জাহাজ থেকে রেডিও সংকেতের মাধ্যমে টাইটানিককে জানানো হয় যে তাদের যাত্রাপথে একটা বড় আইসবার্গ রয়েছে। আর এই আইসবার্গ হলো সাগরের বুকে ভেসে থাকা বিশাল বিশাল সব বরফখণ্ড, এবং এগুলোর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলোর মাত্র 8 ভাগের 1 ভাগ জলের উপরে থাকে, আর এর বড় একটা অংশ জলের নিচেই থাকে। শুধু তাই নয়, মেসাবা নামক আরো একটি জাহাজ থেকে এই একই ধরনের সতর্কবার্তা টাইটানিকে পাঠানো হয়েছিল। এই সময় টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক ফিলিপস ও হ্যারল্ড ব্রিজ। এটাকে তারা নিছকই একটা সাধারণ সতর্ক বার্তা হিসাবে মনে করেছিল, আর তারই ফলে এই সতর্ক বার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠানো হয়নি। এমনকি দুর্ঘটনার মাত্র 40 মিনিট আগেই SS ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গটি সম্পর্কে জানাতে চেয়েছিল, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর জ্যাক ফিলিপস তখনও এটাকে গুরুত্ব দেয়নি। আর এটাই ছিল সবচেয়ে বড় ভুল। এবং ধাক্কার মাত্র 37 মিনিট আগেই ওরা দেখতে পায় একটা আইসবার্গ জাহাজের যাত্রাপথে রয়েছে, যেটার কথা দ্রুত ক্যাপ্টেনকে জানানো হয়। তবে জাহাজের গতি যেহেতু খুবই দ্রুত ছিল, তাই জাহাজকে থামানো অসম্ভব হয়নি। ফলে জাহাজের গতিপথ ঘোরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু জাহাজটি এতটা বড় হবার কারণে ওদের শেষ রক্ষা হয়নি। ফলে জাহাজটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে প্রচন্ড ঘষা খেয়ে
রেখে চলতে থাকে। আর এরই ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে একটা চির দেখা যায়। আমি আগেই বলেছিলাম টাইটানিক সর্বোচ্চ 4টি কম্পার্টমেন্ট জলে ডুবে থাকলেও ভেসে থাকতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত জলে ডুবে গিয়েছিল 6টি কম্পার্টমেন্ট। এছাড়া জল প্রতিরোধের জন্য 12টি গেট খোলা ছিল। আর ভাগ্যের নির্মম পরিহাসে এমন জায়গায় জাহাজটির ধাক্কা লাগে যে সবগুলো গেটের জল প্রতিরোধ বিকল হয়ে যায়। আর তারপর জলের ভারে আস্তে আস্তে সমুদ্রগর্ভে তলিয়ে যেতে থাকে টাইটানিক। আর রাত 2টো থেকে 2:20-র মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে চিরদিনের জন্য তলিয়ে যায়। কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাইফ বোট না থাকার কারণে প্রায় 1500 জনের বেশি লোক সমুদ্রে প্রাণ হারিয়েছিল। টাইটানিক পুরোপুরি সমুদ্রে তলিয়ে যাবার পর রাত 4:10 সেখানে আসে RMS কার্পাথিয়া নামক একটি জাহাজ। জাহাজটি সমুদ্রের বুকে ভেসে বেড়ানো 700 জন যাত্রীকে উদ্ধার করতে পেরেছিল। আর তাদের নিয়ে সকাল 8:30টার দিকে নিউ ইয়র্কে যেতে সক্ষম হয়েছিল। তবে এই উদ্ধার হওয়া লোকেদের মধ্যে বেশিরভাগই ছিল প্রথম শ্রেণীর যাত্রী, মানে বড় লোকেরা, কারণ লাইফ বোটে ওঠার সুযোগ তারাই পেয়েছিল। টাইটানিক জাহাজটি যে স্থানে ডুবেছিল সেই স্থানের নাম হলো গ্রেট ব্যাংকস অফ নিউফাউন্ডল্যান্ড। আর জাহাজটি এমনভাবে ডুবেছিল যে পরবর্তী 73 বছর এই জাহাজের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর দীর্ঘ 74 বছর পর 14 জুলাই 1986 সালে অনেক অনুসন্ধান করে রবার্ট ব্যালার্ড নামক একজন ফরাসি বিজ্ঞানী টাইটানিক জাহাজ খুঁজে বার করেন। আর বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে 12,600 ফুট নিচে আটলান্টিকের তলদেশে রয়েছে টাইটানিক। দ্বিখণ্ডিত জাহাজটির 2টো টুকরো প্রায় 1970 ফুট দূরে অবস্থান করছে। এমনকি আরো একটা অদ্ভুত তথ্য হলো 2023 সালে 20 জুন কিছু ধনী লোকেরা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিল একটা টাইটান নামে সাবমেরিন নিয়ে, এবং সেখানে জলের প্রচন্ড চাপে তাদের সাবমেরিনটি ধ্বংস হয়ে যায়। আর তাতে থাকা 5 জন যাত্রী নিহত হয়েছিল। সবশেষ এটুকুই বলবো, মানুষ যতবারই ভাবে তাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রকৃতির উপর জয় করব, ততবারই প্রকৃতি এই রকম কিছু ঘটনা ঘটিয়ে মানুষকে শিক্ষা দেয়। তো যাই হোক, আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে অথবা এইরকম নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।